This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মেদিনীপুরের পাটনা বাজারে এবছর সরস্বতী পুজোর থিম কুরুক্ষেত্র। কেমন কাকতালীয় বলুন। এবছর সরস্বতী পুজো ঘিরে এমন কুরুক্ষেত্র আগে কখনো দেখেছেন কি? নদিয়া স্কুলে, কলকাতার কলেজে সরস্বতী পুজো করতে না দেওয়ায় একের পর এক হুমকি। এই হুমকি ঘিরে বিতর্ক বিস্তর হয়েছে, বাণীবন্দনাও হয়েছে, কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, বিতর্ক সহসা মিটবে কি? বাণীবন্দনায় বেনজির দৃশ্য। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো খাস কলকাতায়। ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। তৃণমূল নেতা মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে, মামলা করায় হাইকোর্টে। গোটা ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে আরেক বেনজির দৃশ্য, সরস্বতী পুজোতেও জাস্টিস স্লোগান। কেঁদে ফেললেন এক ছাত্রী, বাণীবন্দনার আর এক বেনজির দৃশ্য। সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব? হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এই বিষয়ে, এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে, এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাঁশ তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অভিযোগ, এক তৃণমূল নেতার হুমকির জেরেই যাবতীয় সমস্যা। তার জেরে এক কলেজে তিন জায়গায় পুজো হলো। ল কলেজের পুজো ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের বাইরে ডে কলেজের পুজো, আর চেয়ারে সরস্বতী প্রতিমা রেখে পুজো করলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আমি তো বহিরাগত মুক্তই কলেজ চাই, এবং এটা সমস্যা হয়েছে তার জন্য। ছাত্ররা কোনো সমস্যা নয়, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে। সরস্বতী পুজো ঘিরে এমন চাপানুতোর আগে দেখেছে কি বাংলা? কেন এই পরিস্থিতি? শাসককে কাজ করায় দাঁড় করাচ্ছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্রাত্য বসু গিয়েও তো ওখানে ঝামেলা থামাতে পারলেন না, কারণ এই গোটা ব্যবস্থাটা তৈরি হয়েছে কেউ কাউকে মানবে না বলে এবং নিজে ক্ষমতা দখল করবে। তৃণমূলের নেতারা কেউ ডিফেন্স করছেন, কেউ পাল্টা আক্রমণ। পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালারায় আছেন, আমরা পুজো দেখব, বেরিয়ে যাবো। চন্দ্র কলেজ নিয়ে যেটা দেখানো হচ্ছে ডাহা, মিথ্যা, সম্পূর্ণ ভুল। এক বিল্ডিংয়ে যেখানে একাধিক কলেজ আছে, বহু জায়গাতেই দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে একটা রেষারেষি হয়। যিনি কান্নাকাটি করেছেন তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন। তবে সাব্বিরকে সার্টিফিকেট দেননি রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। পাকা ছেলে দৌড়াতে বাগদেবী বন্দনায় বিভ্রাট, সমস্যারে বলছে মুখ্যমন্ত্রীর কলেজ। এর পুনরাবৃত্তি হবে না তো? অভিযুক্ত সাব্বির বলছেন, আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো টোটালটা। আমি তার আগে আমার প্রচারের দরকার নেই। শুধু তো পুজো বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ নয়, ক্যামেরার সামনে খুন ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ছাত্রীরা। কোনো ব্যবস্থা হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাণীবন্দনায় বেনজির দৃশ্য ধরা পড়ল নদিয়ার একটি প্রাইমারি স্কুলেও। কাল পুজো,
আজ পুলিশে পাহারার ছবি, কারণ সেখানেও তৃণমূল কংগ্রেসের এক নেতার ফতোয়া যে পুজো করা যাবে না। আর সেখানে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সবাই গৌরনিতাই প্রেমানন্দের। নদিয়ার নগরুখরায় স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল। টিচার ইনচার্জকে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়ার থ্রেটও দিয়েছিলেন তৃণমূলের বুথ সভাপতি। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা আপনি ভক্তর এইভাবে কথা কেন আমি কি রবিবার নগরুখরার সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে সরস্বতী পুজো করে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অসীম সরকার। শক্তি প্রদর্শন বললেন বিরোধী দলনেতা। এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে। আমরা হিন্দুরা জেগেছি, আমরা তাকত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে। কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতিতে। সোমবার পুজো, রবিবার থেকেই পুলিশি পাহারা গোলডাঙ্গা প্রাথমিক স্কুলের বাইরে। স্কুলে হবে বিনা পানির আরাধনা, তার জন্যই প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ এই স্কুলের মধ্যেই তো হুমকি এসেছিল প্রধান শিক্ষককে যে বদলি করে দেওয়ার, বিনা পানির আরাধনা করতে গেলে বিপত্তি। পুলিশের উপস্থিতিতে পুজো, বাইরের কেউ ঢুকতে পারবে না আক্ষেপ স্থানীয়দের। সব ঠাকুরের মন্দির আছে, সরস্বতী ঠাকুরের কোনো মন্দির নেই। সরস্বতী ঠাকুরের মন্দির হচ্ছে স্কুল। পুজোটা আমরা চাইছিলাম একটু জাঁকজমকপূর্ণ করে হোক, আনন্দ করে হোক, কিন্তু সেটা শুনলাম প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনীতে স্কুলের মধ্যে হবে। এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। স্কুলের সরস্বতী পুজো বন্ধের হুমকি শুধু অভিযোগ নয়, ভাইরাল ভিডিওতেই সবটা স্পষ্ট। এমন হাতিয়ার হাতে পেয়ে হরিণঘাটা বিধানসভায় দাঁড়িয়ে 26-এর প্রচার খানিকটা সেরে এসেছেন বিরোধী দলনেতা। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝোলাবো, সোজা করার কাজ করুন। শুভেন্দুবাবু সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভেদাভেদের উপর রাজনীতি করতে চাইছেন। তারা বুঝে গেছেন যে উন্নয়নের রাজনীতিতে বিজেপি বাংলায় রিজেক্টেড, আর হিন্দু মানেই বিজেপিকে ভোট দেবে, এটা আপনারা ভাবলেন কি করে? হিন্দু রাষ্ট্রের সওয়ালও করেছেন বিরোধী দলনেতা। হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। রবিবার পুজোয় কথা বললে কি করবে বিজেপি, সেই কর্মসূচিও নগরুখরায় দাঁড়িয়ে বলে এসেছেন শুভেন্দু। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। আলিমুদ্দিন কি আর দুঃসাহস দেখাতে পারবেন? মহাদেব ও তুষারের রিপোর্ট, TV9 বাংলা। কুরুক্ষেত্র শুধুমাত্র সরস্বতী পুজো নিয়েই নয়, নন্দীগ্রামে রাম মন্দির, তা নিয়েও তৃণমূল বিজেপির মধ্যে রীতিমতো কুরুক্ষেত্র। আচ্ছা, ওই জমি কার, এই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে জোর বিতর্ক। তৃণমূল বলছে ওই জমিতে অনেকে টাকা দিয়েছিলেন, অনেকের টাকা রয়েছে ওই জমিতে, এবং মহাশ্বেতা দেবী তাঁর টাকাও নাকি রয়েছে ওই জমিতে। কিন্তু আবার তাদের এটাও অভিযোগ যে ওই জমি নাকি শুভেন্দু অধিকারী নিজের নামে করে নিয়েছেন এবং সেখানে রাম মন্দির করার কথা বলেছেন। যদি এই যে অভিযোগ, এত অভিযোগ তৃণমূলের তরফ থেকে আসছে, সে সমস্তটাই উড়িয়ে দিচ্ছে বিজেপি। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচুর। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। গত 22শে জানুয়ারি নিজের কেন্দ্রে দাঁড়িয়ে সোনাচূড়ায় রাম মন্দির তৈরির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। জমি আন্দোলনের আঁতুরঘর নন্দীগ্রামে রাম মন্দিরের জমি নিয়ে নতুন বিতর্ক।
তৃণমূলের দাবি, সমাজসেবামূলক কাজের জন্য মহাশ্বেতা দেবী সহ আরও অনেকে এই জমিটি কিনতে টাকা দিয়েছিলেন। পরে জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেন শুভেন্দু। বর্তমানে এই জমির মূল্য প্রায় 6 কোটি টাকা। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু আগে কথা দিয়েছিলেন ওই জমিতে হাসপাতাল হবে, কিন্তু এখন বলছেন মন্দির হবে। কুণালের সাফ কথা, নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না। ওই জমিতে শহীদের রক্ত, ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল। মন্দির কেউ করছে করুক, আমরাও চাই মন্দির হোক, মন্দিরের কেউ বিরোধিতা করছে না, কিন্তু মানুষকে দেয়া যে কথা কথা রাখতে হবে, বিশ্বাসঘাতকতা চলবে না। ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে, বাকি অংশে কেউ কোনো মন্দির করলে সে করতে। বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, যে রাম মন্দিরের পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা সামাজিক কাজেরই আওতায় পড়ে। মন্দির সংলগ্ন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধের দোকানও তৈরি করা হবে। রাম মন্দির বিষয়টা সোনাচড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। তৃণমূল বিজেপি দুপক্ষকেই খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি, নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান। সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দেবে। 6 এপ্রিল রামনবমীতে সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পুজো। পূর্ব মেদিনীপুরেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায়। এই নিয়ে তৃণমূল যখন জোর প্রচার চালাচ্ছে, তখন সেই জেলাতেই বড়সড় রাম মন্দিরের ঘোষণা। রাম মন্দিরের দরজা খুলবে 2026 সালে। 26-এর বিধানসভা নির্বাচনের ইস্যু কি এখনই ঠিক করে ফেলেছে শাসক আর বিরোধী? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এবার সংসদেও কুরুক্ষেত্র আসন্ন। বাজেটের ঘোর কাটার আগেই এবার বিতর্ক আরও একটু উস্কে যেতে চলেছে সংসদীয় রাজনীতিতে। কথা কেন বলছি, তার কারণ কাল আপনারা জানেন ওয়াকফ বোর্ডের সংশোধন নিয়ে যৌথ কমিটির রিপোর্ট। সেই রিপোর্ট পেশের সময় বিরোধীদের ওই হইহট্টগোল যেটা হয়, যে চেনা ছবি দেখতে পাওয়া গেছে, সেই হইহট্টগোলে পণ্ড হতে পারে সংসদীয় কার্যকাল। ইন্ডিয়া ও এনডিএ সদস্যরা গোল টেবিলে খোশ গল্প চালিয়ে যাচ্ছেন। কে বলবে গত 6 মাস ধরে কি ঝামেলা হয়েছে এদের মধ্যে? ওয়াকফ সংশোধনী বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিত কথা কাটাকাটি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঝামেলা হয়েছে, কাঁচ ভেঙে হাতও কেটেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুধু রক্তাক্ত নয়, একটি মিটিংয়ে তীব্র প্রতিবাদ করায় সাসপেন্ডও হয়েছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ। किसी का एजेंडा फिलअप करने के लिए कर रहा है, पॉलिटिकल मोटिवेटेड। और दिल्ली इलेक्शन है इसलिए उनको जल्दी है। इसमें जल्दी कहाँ, सरकार ने दिया 3 महीने के लिए, फिर हमने कुछ टूर रह गए थे, कुछ स्टेक होल्डर्स रह गए थे, तो फिर 3 महीने बढ़ाया। बोले लाभ किया है, कारण গোটাটাই কন্ট্রোল, পার্লামেন্ট ইজ কন্ট্রোল বাই 2%, টপ 2%, ইউ আন্ডারস্ট্যান্ড। এই পার্লামেন্টের কোনো দামই নেই, এই কমিটি কোনো দাম নেই, গণতন্ত্র নষ্ট করে দিয়েছে বিজেপি। যেভাবে ভারতবর্ষের পার্লামেন্টের গণতন্ত্র নষ্ট করলো, ইন্দিরা গান্ধী এমার্জেন্সিতে এতটা করতে পারেনি। স্থায়ী কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে অসভ্য পর্যন্ত বলেছেন কল্যাণ, যা পশ্চিমবঙ্গে রাজনৈতিক ইস্যু হয়েছে। উনি একটা অসম্ভব অসভ্য লোক। এখন আমি বলছি, মানে আমার ধারণা নেই যে জগদম্বিকা পালের মতো এরকম একটা মানুষ থাকতে পারে। আর একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি, পার্লামেন্টারি ডেমোক্রেসির রুলস সমস্তগুলোকে একদম মানে ওটিয়ে দিল। কল্যাণবাবু সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে একজন লজ্জা। ওনার সংসদের ভেতরে এবং বাইরের আচরণ নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে সংসদীয় রাজনীতির সাথে বেমানান। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় কথা বলবো না, কিন্তু এইটুকু বলতে পারি আমরা আশা করব অবশ্যই স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান তারা নিরপেক্ষতা বজায় রাখবেন। ভারতবর্ষে প্রথম একটা জেপিসি হচ্ছে, যে জেপিসির বিরোধিতা করে 5 কোটি দরখাস্ত জমা পড়েছে। তাহলে প্রকৃত বিরোধীদের সংখ্যা কত হিসাব করে নিন। মিটিংয়ে বসে চেয়ারম্যান যেমন অপদার্থ, কাকে কাকে সাসপেন্ড করছে পারে না বেআইনি, তেমন
মিমিক্রি করাটা একটা রাজনীতির নেতার কাজ হতে পারে না, ওটা তৃণমূলের পক্ষে সম্ভব। কল্যাণ ব্যানার্জি ওই কারণেই এমপি। এত ঝগড়াঝাঁটিতেও স্থায়ী কমিটির কাজের গতি 1 সেকেন্ডও কমেনি। 6 মাসের সময়সীমার মধ্যেই পর্যালোচনা শেষ হয়েছে। 14টি সংশোধনী এনডিএ জোটের তরফ থেকে এসেছিল, সেগুলো ভোটাভুটিতে পাশ হয়ে গিয়েছে। বিরোধীদের সংশোধনীগুলি সংখ্যাগরিষ্ঠতার যুদ্ধে হেরে গিয়েছে। তবে বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজে আশ্চর্যজনকভাবে সংসদীয় সৌজন্য। নিজেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন। From my side, because you have handled them as political and arbitrary manner. I know outside of রিপোর্টে আপত্তি, অথচ সেই কথাটাই কত মধুর করে বলছেন শ্রীরামপুরের সাংসদ। অথচ এই জেপিসি চেয়ারম্যানের বিরুদ্ধেই প্রকাশ্যে তিনি কত তীব্র ভাষা প্রয়োগ করেন, সেই পরম্পরাও অব্যাহত রয়েছে। লোকসভা স্পিকারের কাছে রিপোর্ট পেশের দিনেও কল্যাণ ও জেপিসি চেয়ারম্যান পরস্পরকে দুষেছেন। most autocrat person that is who became the chairman of the Waqf bill. Unbelievable. Only interest to take away the Muslims' property. He is an autocrat. You know his past career. He was earlier Congress. He became one-day chief minister. Supreme Court has said illegal appointment. Now when the BJP is come, then he has shifted to BJP. Now again BJP's market will go down. Again he will go. He is a totally autocrat person. जो भी माननीय सदस्य चाहे सत्ता पक्ष हो चाहे प्रतिपक्ष हो किसी पक्ष हो, अपने अमेंडमेंट्स पे उन्होंने अपनी बातें कही और अमेंडमेंट्स पे वोटिंग होती है। और अगर अमेंडमेंट्स में वोटिंग टर्न डाउन हो गया, अब इसके बाद फिर एडॉप्शन में वोटिंग होती है। एडॉप्शन के बाद जो नोट ऑफ डिसेंट होता है, नोट ऑफ डिसेंट एक प्रक्रिया है। केवल क्लॉज बाई क्लॉज पे अगर आपको कोई डिसेंट है तो एडॉप्शन और क्लॉज बाई क्लॉज के बाद आप एक बार दे सकते हैं। সম্পর্কের এই চাপানুতো স্থায়ী কমিটির 6 মাসের সময়কাল ধরেই ছিল। তবে শেষ বেলায় সাংসদদের গোলটেবল আড্ডা আশ্বস্ত করল, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মতান্তর থাকলেও মনান্তর নেই। এই পরিবেশই দেশ জুড়ে থাকুক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বুধবার দিল্লিতে কুরুক্ষেত্র অর্থাৎ বিধানসভা নির্বাচন। নির্মলা সীতারামনের বাজেট কি মধ্যবিত্তের মনে আদৌ দাগ কেটেছে? উত্তর পাওয়া যাবে নির্বাচনের ফলাফলে। গেরুয়া শিবির প্রচারের জন্য কোনো গোসুর করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার করেছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন অশ্বিনী বৈষ্ণব। হিন্দি বলয়ের বিভিন্ন মুখ্যমন্ত্রীরা এক একটি এলাকার দায়িত্বে। কিন্তু কেজরিওয়ালের মিথকে কি মিথ্যে করে দিতে পারবে প্রচারের কার্পেট বম্বিং? আটে উত্তর। বাজেট পেশের পর নির্মলা সীতারামনকে ঘিরে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন বিজেপির হেভিওয়েটরা। তখনই বোঝা গিয়েছিল এই কর ছাড় বিজেপির কর্মকর্তাদের হাতে কত বড় হাতিয়ার তুলে দিয়েছে। তা আরও বোঝা গিয়েছিল দিল্লিতে রাহুল গান্ধীর ভোট প্রচারে। দেশের বিরোধী দলনেতা অভিযোগ করেন, কর ছাড় দিলেও আসলে পুঁজিপতিদের স্বার্থই দেখা হয়েছে বাজেটে। बजट का पूरा का लक्ष्य 25 लोगों को फायदा पहुंचाने का। आपको थोड़ा सा दे देंगे, कह देंगे भैया ये लो थोड़ा सा टैक्स माफ कर लेंगे, मगर अगर आप बजट का लक्ष्य देखेंगे तो हिंदुस्तान का धन 20-25 अरबपतियों को देने का है। কর ছাড় যাতে ভোটে প্রভাব না ফেলে সেটা নিশ্চিত করতেই বাজেটকে নিশানা করেন রাহুল। পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের, যা কংগ্রেসের নিশানা সেটাই বিজেপির অস্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আরকে পুরমের প্রচার সভায় নেহেরু গান্ধী পরিবারকে চাঁদমারি করে বাজেটের বন্দুক চালিয়ে দিয়েছেন। अगर नेहरू जी के जमाने में आप 12 लाख रुपए कमाते होते तो 12 लाख रुपए की आय पर आपकी 1/4 सैलरी सरकार वापस ले लेती, टैक्स में चली जाती। अगर आज इंदिरा जी की सरकार होती और 12 लाख पर आपके 10 लाख रुपया टैक्स में चले जाते। उनके जमाने में ये था, इसलिए मैं समझा रहा हूं। 10-12 साल पहले तक कांग्रेस की सरकार में अगर आप 12 लाख कमाते तो आपको
2,60,000 रुपया टैक्स में वापस देना पड़ता। अब भाजपा सरकार के कल के बजट के बाद साल में 12 लाख रुपया कमाने वाले को 1 रुपया भी टैक्स का देना नहीं पड़ेगा। দিল্লির চাকুরিজীবীদের অধিকাংশ বছরে 12 লক্ষের নিচে আয় করেন। আবার সেই মধ্যবিত্ত সমাজই অরবিন্দ কেজরিওয়ালের একচেটিয়া ভোটার। বিজেপি কি কেজরিওয়ালের ভোট ব্যাংক ভাঙতে পারল? সেটা তো ভোটের ফলাফলের দিন জানা যাবে। তবে আম আদমি পার্টি কর ছাড়কে ভাঁওতা বলে প্রচার করা শুরু করে দিয়েছে। ये सिर्फ अनाउंसमेंट की गई है ताकि दिल्ली के चुनाव को प्रभावित किया जा सके। बाद में जो इनकम टैक्स कानून आने वाला है उसमें ये जितनी भी बड़ी बड़ी बातें कही गई हैं उसके ऊपर राइडर लगा दिए जाएंगे, जिससे आम आदमी को कुछ नहीं मिलेगा। और उसका कारण क्या है? सरकार का डेफिसिट, नुकसान बढ़ रहा है, जीडीपी की प्रोडक्शन घट रही है। ऐसे में ये संभव ही नहीं है कि केंद्र सरकार इनकम टैक्स की राहत किसी को दे। আপের সংগঠন দিল্লিতে কতটা মজবুত তা জানে বিজেপিও। তাই প্রতি কানে কর ছাড়ের খবর পৌঁছে দিতে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়েছে কেন্দ্রের শাসক দল। স্বয়ং রেলমন্ত্রী ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন, জানিয়ে আবার টিপ্পনী কেটেছেন অরবিন্দ কেজরিওয়াল। आज सुबह से मेरे पास कई झुग्गी के लोगों के फ़ोन आ रहे हैं, सर्वेंट क्वार्टर से, धोबी घाट से, झुग्गियों से, सभी जगह से फ़ोन आ रहे हैं। इनकी पार्टी वाले घर घर जाके कह रहे हैं कि 3,000 रुपये ले लो, चुनाव आयोग आपके घर आके वोट डलवा देगा। बहुत बड़ा षड्यंत्र है आप लोगों को फंसाने का। मैं आपका बड़ा भाई हूँ। माननीय केजरीवाल जी ने केवल जनता के साथ धोखाधड़ी नहीं करी है बल्कि अपने साथियों के साथ भी करी है। और इसीलिए आप देख रहे हैं कि एक एक विधायक उनका डिसल्यूशन होकर उनकी नीतियों से, उनकी कार्यशैली से उनकी पार्टी को छोड़ के जा रहा है। पर एक बात स्पष्ट है कि प्रधानमंत्री जी को खुद को उतरना पड़ रहा है दिल्ली में। उसे ये बता रहा है कि भारतीय जनता पार्टी की जो हालत है, जो दिखाने की कर रहे हैं कि हम जीतेंगे, वो वहाँ पे कहीं भी उसके करीब नहीं है। মোদি শুধু নিজে ময়দানে নামেননি, উত্তরপ্রদেশ বাদে দিল্লির আশপাশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচারে নেমে পড়েছেন। প্রচার করতে করতে রাস্তায় দেখা হয়ে গেছে মধ্যপ্রদেশের মোহন যাদব এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পরস্পরকে জড়িয়ে ধরেন দুই পুরনো বন্ধু। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুভেন্দু অধিকারী আজ তৃণমূলের একটা পুরনো কুরুক্ষেত্রের কথা মনে করিয়ে দিয়েছেন। হরিণঘাটায় গিয়ে শুভেন্দু অধিকারী বললেন, অভিষেক আসার পর নব্য তৃণমূল তৈরি হয়েছে, নব্য তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলাম। কোথাও কি আজ ফের অভিষেককেই নিশানা করলেন শুভেন্দু অধিকারী? রবিবার হরিণঘাটায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো করার ফাঁকে পুরনো দলকে আক্রমণ। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। 2011 সালে তৃণমূলের সাংসদ শুভেন্দু, দৌড়দণ্ড প্রতাপ নেতা, সেই তিনি দলেরই একাংশের হাতে আক্রান্ত। কার এত সাহস হলো? কথায় কথায় তার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। আগে দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। তবে কি ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ফের নিশানা করলেন? কারণ শুভেন্দু দুবারের বক্তব্য জুড়ে দিলে 2-2 4ই হয়। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। অতীতের কথা টেনে নিশানায় প্রথম নয়, ইদানিংকালে দল ছাড়ার কারণ হিসেবে বারবার অভিষেকের নাম করেছেন শুভেন্দু, কখনো সরাসরি, কখনো ঘুরিয়ে। যেমন গত নভেম্বরে বলেছেন, আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি। গত অগাস্টেও বলেছেন, মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি। ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম। সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিংয়ের মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, সবাই জানে।
দল ছাড়ার কারণ হিসেবে মমতা অভিষেকের কথা বলেছিলেন তার ঠিক 1 বছর আগে। তার মানে আমি যে ইস্যুতে পার্টি ছেড়েছিলাম, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনলি আন্টি অ্যান্ড হার নেফিউ। শুভেন্দুর রবিবারের মন্তব্য নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লি থেকে ফিরে কিছু না বলেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান অভিষেক। তবে এর আগে শুভেন্দুকে তৃণমূলের লক্ষ্মী বলে কটাক্ষ করেছেন অভিষেক। শুনুন, ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু আর কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। অভিষেক না বললেও কুণাল বলেছেন শুভেন্দুকে কুণালের খোঁচা। শুভেন্দুবাবু তিনি তৃণমূলের সমস্ত রকম সম্মান ছিল তার, ক্ষমতা ছিল তার, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বিজেপিতে গিয়েছেন। এখন উনি কখন কি বলছেন, কাকে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি। 2020 ডিসেম্বরে তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী। 4 বছরের বেশি সময় পার, তবু তাল ঠোকাঠুকি অব্যাহত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মালদায় তৃণমূলে ঘরশত্রু বিভীষণের সংখ্যা বাড়ছে কি? নেতাদের একে অপরের মধ্যে কি কোনো মিত্রতাই নেই? সাবিত্রী মিত্রের অভিযোগের পর অন্তত সেই প্রশ্নটাই আরও বড় করে সামনে এলো। তিনি অভিযোগ করছেন তাকে খুনের চক্রান্ত করা হয়েছে এবং তার ইঙ্গিত দলেরই একাংশের বিরুদ্ধে। দুলাল সরকার, আশা শেখ, 1 মাসের মধ্যে তৃণমূলের 2 জন নেতাকর্মী খুন হয়েছেন। তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তারপরও ছবিটা কি বদলালো? খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার সময় তার গাড়িতে বারবার ধাক্কা মারার চেষ্টা করে অন্য একটি গাড়ি। শুধু তাই নয়, তার গাড়ি ঘিরে গুলি করার ছক ছিল। বিস্ফোরক অভিযোগ সাবিত্রীর। এদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ, গাড়িতে কয়েকজন লোক ছিল এবং ওরা মুখ বার করে দেখছিল, আমাদের গাড়িটাকে ফলো করছিল। এটা আমি বুঝতে পেরে গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত তৃণমূল বিধায়কের। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো। সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারি সেটা, এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে। কারা কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। তাহলে কি এই ষড়যন্ত্রের পিছনেও সেই আবার কোনো বড় মাথা রয়েছে? তারাই কি এই সাবিত্রী মিত্রকে সরিয়ে দিতে চাইছে? কাকে নিশানা সাবিত্রীর? জেলা নেতৃত্বকে। তাই কি পুরো ঘটনাটা সরাসরি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন? সৌরদাকে একটা SMS করে জানিয়েছিলাম, অনেক রাত হয়েছিল। রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল। আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, বলেছে, ওটা আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে, দেখে নিচ্ছে। উনি সুব্রত বক্সিকেও ফোন করেছিলেন? সবাইকে করেছেন উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করবে। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কালকেও শুনেছি। আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্র আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। সাবিত্রী মিত্রের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে। মুখ্যমন্ত্রী তার নিজের দলের MLA মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব। দুলাল সরকার খুন হওয়ার পর মালদার পুলিশ সুপারকে সরাসরি ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। এরপরও পরিস্থিতি বদলায়নি, আতঙ্কে ঘুম ছুটছে নেতাদের। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি।
এখন আরও দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। বকরার আমসত্ব নিয়েই কি এত দলাদলি? শীর্ষ নেতৃত্ব কি সেটা বুঝেও বুঝছেন না? শুভদোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শত্রু কি চিরকাল শত্রু থাকে বলুন? ব্যারাকপুরের অর্জুন সিংয়ের কথা ভাবুন। একটা সময় তিনি বিজেপিতে, তারপর তৃণমূল কংগ্রেসে, এখন আবার তিনি বিজেপিতে, মানে বর্তমানে তিনি বিজেপিতে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসকে এই অর্জুন সিংকে আবারও ডাকতে পারে বা দলে টানার চেষ্টা করছে? এ প্রশ্ন আমরা করছি না, তার কারণ এই জল্পনা বাড়িয়ে দিয়েছেন নৈহাটি খুনের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকান্ত মজুমদার। তিনি যা বলেছেন তাতে এই জল্পনাটা ওই উস্কে যাওয়া বলে খানিক বেড়ে গিয়েছে। সিনেমার ক্লিপিংস নয়, নৈহাটির রাস্তায় হাড়হিম করা ছবি। দুষ্কৃতীদের হাতে এভাবেই খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ঘটনার জন্য প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। ব্যারাকপুরে কিছু ঘটলেই কেন নাম জড়ায় অর্জুনের, খোলসা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তো যাকে এখন আবার সিপি করে যাকে ফিরিয়ে আনা হলো, সে তো একসময় আমাদের সাংসদ অর্জুন সিং সেই সময় অভিযোগ করেছিলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ, মানে খুন করার চক্রান্ত। সন্তোষ খুনের পর থেকে অশান্ত নৈহাটি। তাণ্ডব চলে বিজেপি পার্টি অফিস ও বিজেপি কর্মীদের বাড়িতে। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা মেরেছে, এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। উত্তেজনার আবহেই রবিবার নৈহাটিতে যান সুকান্ত মজুমদার। অর্জুনকে সঙ্গে নিয়ে মিছিল করেন, আক্রান্তদের বাড়িতেও যান। সুকান্তর অভিযোগ, পার্থ ভৌমিকের নির্দেশেই এই হামলা। এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। খুনের পরের দিন আলোক রাজোরিয়াকে সরিয়ে ব্যারাকপুরের নতুন কমিশনার করা হয় অজয় কুমার ঠাকুরকে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে জল্পনা, অর্জুনকে বাগে আনতেই রাতারাতি কমিশনার বদল। অর্জুনের সঙ্গে অজয়ের সম্পর্ক নাকি সাপে নেউলে। অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরও বাড়বে। কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা। প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আগামী দিনে যেন বিজেপি নিজের পায়ে দাঁড়াতে না পারে, লড়াকু কার্যকর্তারা বিজেপির হয়ে লড়াই করতে না পারে, সেই জন্য এই চক্রান্ত এখন থেকে শুরু হয়েছে এবং এই ঠাকুর সাহেবকে সুপারি দিয়ে ওই জন্য নিয়ে আসা হয়েছে। ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তো বিজেপিতে যাওয়া, বিজেপিতে যাতায়াত করা, বিজেপিতে থাকা একটা বড় বাহিনী এসব কাণ্ড কারখানা করছে, সে তো বারবার প্রমাণিত। তো ফলে সেখানে পুলিশ চেষ্টা করছে আইনের শাসন ঠিকঠাক রাখতে। দায়িত্ব পেয়ে অ্যাকশনে নতুন সিপি। তৃণমূল কর্মী খুনের 2 দিন পর অক্ষয়গঞ্জ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৈহাটি থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বিনা মেঘে মদন, কামারের একঘা দিলেন কামারহাটির বিধায়ক। TV9 বাংলার ক্যামেরার সামনে অভিযোগ করছেন টাকা দিলেই নাকি তৃণমূলে পদ পাওয়া যায়। এই অবস্থায়, এই বাজারে এই ধরনের মন্তব্য তোলপাড় তো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় 80,000 পদের প্রার্থী বাছাই হয়েছে। রাজ্যবাসী এটাই জানেন, কিন্তু মদন মিত্র তো নতুন তথ্য দিলেন। পশ্চিমবঙ্গে নাকি পঞ্চায়েত সদস্য হলে টাকা দিতে হয়। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। পঞ্চায়েতে জেলার জন্য টাকা দিচ্ছে, আমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, তোমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, মানে যে কোনো সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। এমন অবস্থায় গেছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মনিটরিং মিটিংয়ে ওপেনলি থ্রাশ করছেন। কিন্তু
যদি কেউ বলেন টাকাটা মমতা ব্যানার্জি, কোনো প্রশ্নই আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেহের তালিকার বাইরে রাখছেন মদন মিত্র। তাহলে কি আর কেউই তাঁর কাছে সন্দেহের ঊর্ধ্বে নন? পদটা তো দেবেন সর্বোচ্চ না, নেতৃত্ব, না, না, পদটা তো শীর্ষ না, না, নেতৃত্ব না। বা জেলা নেতৃত্ব দেবেন। না। মানে তাহলে তো করাপশনটার মধ্যে জেলা নেতৃত্বের একাংশ যুক্ত হয়ে যাচ্ছেন। সেটা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির পদ দেবেন। এখন কে মন্ত্রী হবে না হবে এবার ধরুন, এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন এমএলএর টিকিট দেবো। এমএলএর টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে, কিন্তু সেটা সম্ভব হবে না। না তবু মানে আমি তো শুনে খুব অবাক লাগছে। কারণ ওপেনলি বলছেন। হ্যাঁ, ওপেনলি বলছে। শুধু জনপ্রতিনিধির পদ নয়, দলীয় পদও নাকি বিক্রি হচ্ছে। কারণ তৃণমূলের পদাধিকারী হলে যা খুশি তাই করা যায়, পুলিশ ছোঁয় না, বলছেন মদন মিত্র। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি, লাক্সারিয়াস। যেমন পাচ্ছে, একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনো দিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি। দুর্নীতির খবর আছে মুখ্যমন্ত্রীর কাছে, হেঁয়াল্লি করলেন কামারহাটির বিধায়ক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির কথা জানেন, যে পদ দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে? কি জানেন আমি জানি না, তবে যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন তিনি সব খবর রাখেন না, এই কথাটা বলার মতো আমার মধ্যে একটা মূর্খতাই প্রকাশ পায়। নিজেদের গোল লক্ষ্য করে এতগুলি সেম সাইড শট মেরেছেন মদন মিত্র। কত ঠেকাবেন কুণাল ঘোষ? আমি জানি না, মদনদার কোনো কথা বলেছেন, রসিকতা করেছেন, বা একটা ব্রডার কিছু রাজনীতি বোঝাতে গিয়ে কোনো উদাহরণ দিয়েছেন, সেটা সব দলকেই হয়তো মিন করেছেন। আমি পুরো বিষয়টা জানি না, আমি বলতে পারবো। চিটফান্ড দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র। তার মুখ থেকে এই অভিযোগ, বিরোধী শিবিরের তো লুফে নেওয়ার কথা। বাম বিজেপি কতটা আগ্রহী? আজকে দাবি করছেন সেটা বড় কথা না, আমরা বহুদিন ধরে দাবি করছি যে তৃণমূলের নেতারা, তারা হচ্ছে যে গরিব মানুষের টাকা লুট করে নেতা হয়েছেন। গোটা তৃণমূলের দলের ওপর থেকে নিচ অব্দি 75-25 বখরার যে ভাগ, এই নিয়োগ দুর্নীতি, সারদা নারদা, গরু পাচার, কয়লা পাচারে, তার ফলে গোটা তৃণমূল দলটা দাঁড়িয়েছে দুর্নীতি তন্ত্রের ওপর। ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরে কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ করুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। মদন মিত্র কি দলকে অস্বস্তিতে ফেললেন, নাকি সরস্বতী পুজো ঘিরে যে অস্বস্তি ছড়িয়েছে সেদিক থেকে নজর ঘোরাতে নকল বোমা ফাটালেন? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, কারণ রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। তৃণমূলের লেনদেনের অভিযোগ তুললেন মদন মিত্র। এই লেনদেন ঠিক কোন কোন স্তরে? এই যেমন ধরুন, আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হুমকি হুঁশিয়ারি। কিন্তু কেন? কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে শাসক নেতাদের বিরুদ্ধে। প্রশ্ন হলো, 2-1টা গ্রেফতারির মধ্যে দিয়ে কি এই প্রবণতা আদৌ কমবে? মালদা কোচবিহারের পর এবার পূর্ব বর্ধমানের মেমারি। ফের কাটমানি বিতর্কে বিদ্ধ তৃণমূল নেতা। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পড়তেই কাটমানি দেওয়ার নিদান চলে আসছে বলে অভিযোগ। মেমারি 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ফুলন বিবি শেখের অ্যাকাউন্টে আবাসের টাকা এসেছে। অভিযোগ, ফুলন বিবির কাছে 10,000 টাকা কাটমানি চেয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। টাকা দিতে রাজি না হওয়ায় বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুকুর বুঝিয়ে ঘর তুলছেন বলে নোটিশ ধরানো হয় ফুলন বিবিকে। এখানেই শেষ নয়, নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে দেন প্রধানের অনুগামীরা, এমনটাই অভিযোগ। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ফুলন বিবি। তো গরিব মানুষ, তাহলে তোমাকে যদি 10,000 টাকা দেবো তাহলে আমরা কি করে ঘর করবো?
এই কথা বলেছি, তখন আমাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ তোমাকে আমি ঘর করতেই দেবো না, কে তোমাকে ঘর করতে দেয় দেখবো। যদিও পঞ্চায়েত প্রধান কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেন, তার পাল্টা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন খবর, এগুলো গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে। এগুলো এরকম একটা ওই পুকুর ভরাট করে ও বাড়ি করবে বলে মনস্থির করেছিল, সেখানকার কিছু মানুষ আমাকে মৌখিকভাবে জানায়। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা এলাকায় কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। চণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উজিফা বিবির স্বামী আরব নবী শেখকে গ্রেফতার করেছে পুলিশ। চণ্ডী পঞ্চায়েতের 62 ও 63 নম্বর বুথ এলাকায় অন্তত 6 জনের কাছ থেকে 10 থেকে 15,000 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। টাকার ভাগ না দেওয়া হলে দ্বিতীয় কিস্তি আটকে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ভয়ে উপভোক্তারা পঞ্চায়েত সদস্যের স্বামীর কথা মতো কিছু টাকা দিয়ে দেন, কিন্তু পরে ভুক্তভোগীরা জোট বেঁধে বিষ্ণুপুর 2 নম্বর ব্লক অফিসে অভিযোগ জানান। সেখান থেকে থানায় এফআইআর করা হয়। সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্করের অফিসেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়। তদন্তে নেমে পুলিশ অভিযোগের সত্যতা প্রমাণ পায়। তার ভিত্তিতেই ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। অজিবা বিবি ও হচ্ছে আমাদের সদস্য। হ্যাঁ, ওনার বরটা টাকাটা নিয়েছে। কি বলে নিয়েছিল? বললো আমরা টাকা পাইয়ে দিয়েছি, আমাদের 10,000 টাকা করে দিতে হবে। এখন না টাকা দিলে তাহলে পরের টাকাটা আর ঢুকবে না। প্রথম কিস্তি 7,000 ঢুকেছে, পরের ধাপে যে টাকাটা ঢুকবে কি ঢুকবে না, এবার আমাকে যদি 10,000 দাও তাহলে পরের থেকে তোমার টাকা ঢুকবে। যারা এই তোলাবাজি কাটমানি খাচ্ছে, আবাসের টাকা খাচ্ছে, 100 দিনের কাজের টাকা খাচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে, দিয়ে কাউকে যদি সদস্য থাকে প্রধান করছে, প্রধান থাকলে উপপ্রধান করছে। এই তো তৃণমূলের কালচার। মালদা কোচবিহারেও আবাসের টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। অথচ সপ্তাহখানেক আগে উত্তরবঙ্গেই প্রশাসনিক বৈঠকে স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও দলের নেতাকর্মীদের এত সাহস আসে কোথা থেকে? অভিযুক্তদের বিরুদ্ধে দল এখন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে অভিযোগকারীরা। মনতোষ পোদ্দার, সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। গ্রাম পঞ্চায়েতের আয় তলানিতে, আর তাই আজব ফরমান জারির অভিযোগ। শোনা যাচ্ছে নাকি আবাস যোজনার থেকে কিছু টাকা দেওয়ার নিদান তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের। আর এই খবর সামনে আসতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তো রীতিমতো শোরগোল। যদিও বিজেপির তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ঘুরিয়ে শাসক দল ওই কাটমানির টাকাই তুলছে। ঘাটালের দেবাঞ্চক 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এই পঞ্চায়েতের নয়া ফরমান ঘিরে জোর বিতর্ক। পঞ্চায়েত এলাকার 400-র বেশি বাসিন্দার নাম আবাস যোজনার তালিকায় উঠেছে। এদের মধ্যে বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা এসেছে। এরপরই উপভোক্তাদের পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয়। অভিযোগ, উপভোক্তাদের কাছে আবাসের প্রাপ্ত টাকা থেকে কিছু টাকা পঞ্চায়েতকে দেওয়ার নিদান। টাকার বিনিময়ে পঞ্চায়েত রসিদও দেবে উপভোক্তাদের। পঞ্চায়েতের দাবি, বন্যা কবলিত এই এলাকায় খানাখন্দে ভর্তি রয়েছে একাধিক সাঁকো, সেগুলি মেরামতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এলাকার উন্নয়নের জন্য উপভোক্তাদের কাছে টাকা চাওয়া হয়েছে। তো গ্রাম পঞ্চায়েত সকলের কাছে আবেদন রাখে যে আপনারা আবাসের বাড়ি পাচ্ছেন, যে সহৃদয় হবেন স্বেচ্ছায় গ্রাম পঞ্চায়েতকে কিছু অর্থ দেবেন, যার বিনিময়ে আপনারা গ্রাম পঞ্চায়েতে বৈধ কাগজপত্র পাবেন। স্বেচ্ছায় ডোনেশন ফি হিসাবে বা আমাদের ডেভেলপমেন্ট, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের 18-19টা ব্রিজ রয়েছে, কেউ ডোনেট করতেই পারে 500 টাকা কি যাই হোক, সেটা আমাদের ডোনেশন ফি বাবদই নেওয়া হয়। একই সঙ্গে উপপ্রধান আবার দাবি করেন, ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান তৈরি করে একাধিক কামরার বাড়ি তুলতে গেলে পঞ্চায়েত আইন অনুযায়ী ফি নেওয়া হচ্ছে। এখন ওই আবাসের নাম করে সে কিন্তু 4 কামরা বাড়িয়ে করছে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে যেমন সিস্টেমে আসবে, মানে এস্টিমেটে যেমন আসবে, সেই হিসাবে আমরা যে হিসাবে একটা গ্রাম পঞ্চায়েতের নিয়ম করে রেখেছি সেই অনুযায়ী পয়সা নেব। ডোনেশন বাবদ টাকা চাওয়া হচ্ছে নাকি আইন মেনে বাড়ি তৈরির জন্য নির্ধারিত ফি চাইছে পঞ্চায়েত? বিরোধীরা বলছেন ঘুর পথে কাটমানি নেওয়া হচ্ছে। এক জায়গায় বললো একরকম আর এক জায়গায় বললো একরকম। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে পুরোটাই একটা কাটমানি, পুরোটাই একটা 2 নম্বরই কাজ, এবং সেখানে নিশ্চয়ই যুক্ত আছে শুধুমাত্র ওখানে উপপ্রধান নয়, তার সঙ্গে তার যারা উচ্চতর নেতৃত্ব আছে তারাও যুক্ত আছে। পঞ্চায়েতরা তৃণমূলীরা স্বীকার করেছে যে উন্নয়নের জন্য আমরা আবাস যোজনার টাকা থেকে কাটমানি চেয়েছি। এটা উন্নয়ন নয়, তৃণমূল নেতারা তাদের পকেট মানি করার জন্য
তৃণমূল নেতারা রাজনীতি করছে। যদিও ঘাটালের মহকুমা শাসকের দাবি, বা কারা যদি আইওআইয়ের বাড়ির সঙ্গে নিজেদের জমানো অর্থ বা নিজেদের ঋণ করা অর্থ লাগিয়ে বড় কোনো বাড়ির স্ট্রাকচার তৈরি করতে চায়, তাহলে এক্সেস যে পোর্শন আইওআইয়ের বাড়ি এক কামরা বাদ দিয়ে এক্সেস পোর্শনের জন্য যে ফিজ, সেই ফিজটুকুই নেওয়া হচ্ছে। উপভোক্তারা অবশ্য এই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। গ্রাম পঞ্চায়েত যেটা সাফাই দিচ্ছে সেই অর্থ এলাকার উন্নয়নের জন্য খরচ করা হবে। এক কথায় গ্রাম পঞ্চায়েতের তহবিলের টান, আর সেই জন্যই কিন্তু নেওয়া হচ্ছে এলাকার মানুষের কাছ থেকে এই টাকা। ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। ধুমধাম করে গোটা বাংলা জুড়ে বাগদেবীর আরাধনা হচ্ছে। মৃন্ময়ীর আরাধনার দিনই চিন্ময়ীর নির্যাতন। ঘটনাস্থল সেই জয়নগর। সেখানে 28 বছরের এক তরুণীকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মাঠের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসছে। এই সেই জয়নগর যেখানে আমরা সকলেই জানি যে এক নাবালিকাকে, তাকে খুন ধর্ষণের অপরাধে আসামিকে ফাঁসির সাজাও শুনিয়েছে আদালত। কিন্তু তারপরও দেখুন, কোনো বদল নেই। রবিবার সকালে তখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। হঠাৎ ফাঁকা মাঠে মহিলার গোঙানির শব্দ পেয়ে ছুটে যান গ্রামবাসীরা। সেখানে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। গলায় ওড়না জড়ানো অবস্থায় পড়ে রয়েছে তরুণী, জামা কাপড়ে কাদার দাগ, ঠিকমতো কথাও বলতে পারছেন না। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর অসুস্থ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে তার। জানা যায় তরুণীর বাড়ি মগরাহাটে, তিনি বিবাহিত। নির্যাতিতার অভিযোগ, তার পরিচিত সাব্বির নামে এক ব্যক্তি অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ করা হয়, তারপর গলায় ওড়না পেঁচিয়ে খুনের চেষ্টা করে। ধর্ষণ করেছে, ও একলাই ছিল? তুমি চেঁচাওনি? তোমাকে কি ধর্ষণ করার পর মেরে দেওয়ার চেষ্টা করেছিল? মেয়ের বিয়ে হয়েছিল প্রায় 6 বছর আগে। কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল, তাই নিয়ে কোনো কিছু বলেছিল? ওই একটু টোটালি ওই ফোন টোন করতো, ওই নিয়ে জামাইয়ের সঙ্গে একটু অশান্তি হতো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। এটা কারা বললো? ও শ্বশুরের লোকেরা, শাশুড়ি আর আমার জামাই। গত বছর 4 অক্টোবর জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে তুলকালাম কাণ্ড বেঁধেছিল এলাকায়। গত 6 ডিসেম্বর ঘটনার 63 দিনের মাথায় ফাঁসির সাজা শোনায় বারুইপুর আদালত। তারপরও কি বিন্দু মাত্র লজ্জা নেই? 4 মাস কাটতে না কাটতেই ফের ধর্ষণের অভিযোগ, আবার সেই জয়নগরে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মহিলারা মোটেই সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা বলে কিছু নেই, এবং মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে এই সরকার ব্যর্থ হয়েছে। নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের কতদিনের আলাপ, কিভাবে পরিচয়, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবার ও এলাকার লোকজনকেও। জয়নগর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, ফাঁসির সাজার পরেও থামেনি অপরাধ। এরকমই একটা আইন অমান্যর কথা বলবো। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ছিল, তারপরেও সেই নিষেধাজ্ঞা মানা হয়নি। ম্যানহোলে মানুষ নামিয়ে কাজ করানোর জন্য মানুষ নামানো হলো সেখানে, এবং 3 জনের মৃত্যু হলো। লেদার কমপ্লেক্স এলাকার ঘটনা এটি, যে কারণে এই প্রশ্নটা তুললাম। ঠিক 3 দিন আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, মানা হলো না কেন, এ প্রশ্নটাও আমরা তুললাম। গরিবের প্রাণ বলেই কি এত হেলা ফেলা? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior
Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. যুদ্ধ বলতেই যে সমস্ত ছবি মাথায় আসে, গোলা বারুদ, রকেট, এ যুদ্ধ সে যুদ্ধ নয়। এই যুদ্ধের অস্ত্র কি বলুন তো? থাবা। আর কি আছে যুদ্ধে? দাঁত নখ বের করে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। মিনিট খানেক এ যুদ্ধ চলে, তারপর যুদ্ধ বিরতি, মানে সন্ধি আর কি। দেখুন সেই ছবি। জঙ্গলের রাজত্ব কেমন হয়? সেখানে রাজায় রাজায় যুদ্ধই বা কোন পর্যায়ে পৌঁছায়? সম্প্রতি সেই ছবি সামনে এসেছে। ভিডিওটি ভালো করে দেখুন। আঁচড়ে কামড়ে চলছে লড়াই। দুই বাঘের গর্জনে থেকে থেকে কেঁপে উঠছে চারপাশ। কার পাঞ্জার জোর কত, কে কাকে কুপোকাত করতে পারবে, সেই লড়াইটাই চলল মিনিট খানেক ধরে। হার মানতে নারাজ দুজনেই, শেষে রণে ভঙ্গ। যেন লড়াইয়ের মাঝেই নিজেদের মধ্যে সন্ধি হলো। যুদ্ধ শেষে লেজ নাড়তে নাড়তে জঙ্গলের গভীরে হেঁটে চলে গেল দুজন। শত্রুতা ভুলে তখন যেন দুই বন্ধু। সোশ্যাল মিডিয়ায় দুই বাঘের এই লড়াইয়ের ভিডিও ভয়ঙ্কর ভাইরাল হয়েছে। জানা গিয়েছে এটি মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের। ভিডিওটি পোস্ট করেছেন কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ফিল্ড ডিরেক্টর রবীন্দ্রমণি ত্রিপাঠী। আসলে জঙ্গলের রাজা তো বন্য পশুরাই, অথচ সেই জঙ্গলেই মানুষের কোপ বারবার পড়ছে। বিপন্ন বন্য প্রাণীরা তাই জঙ্গল ছেড়ে লোকালয়ে পৌঁছে যাচ্ছে। সেই ছবি ধরা পড়েছে মালবাজারের সেনপাড়ায়। এলাকার মানুষেরা উত্তক্ত করায় একটি হাতি রাগে কংক্রিটের ওয়াচ টাওয়ারে ধাক্কা মারে, তাতে আহত হয়েছে এই দাঁতাল। আসলে বন্যেরা তো বনেই সুন্দর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।